আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো দ্য কিলার ইজ অলসো রোম্যান্টিক। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়ে আর একটি ছেলেকে বাজারে দেখা করতে দেখি। ছেলেটা বলে, তুমি একা কেন এসেছো, তোমার ম্যাডাম কোথায়? মেয়েটা বলে, আমার ম্যাডাম ব্যস্ত মানুষ, সে তো আর তোমার মাস্টারের মতো সামান্য ডাক্তারি করে বেড়ায় না, তার পুরো একটা কাপড়ের ব্যবসা রয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় এই মেয়েটা যার কথা বলছে, মানে তার ম্যাডাম, সে আসলে একজন প্রফেশনাল অ্যাসাসিন। সে এই গাছের উপরে ছিল আর তার সামনে থাকা লোকটাকে বলছিল, ওয়াইনটা দিয়ে তুমি পালিয়ে যাও। তবে লোকটা পালাতে শুরু করে, তখন সেই মেয়েটা তার কাছে গিয়ে ওই লোকের হাত কেটে ফেলে, তারপর চলে আসে। এদিকে বাজারের মধ্যে এই ছেলেটা বলছিল, আমাদের সাহেব খুবই ভালো একজন ডাক্তার, তুমি জানো প্রতিদিন সে কত কত মানুষের চিকিৎসা করে। তখন দেখানো হয় তার মাস্টার নিজের লোকজন নিয়ে এক লোককে হুমকি দিচ্ছে। আসলে তার মাস্টার হলো জিনসি নামে এক সংস্থার লিডার। এরপরে সেও চলে আসে। পরে এদের দুজনের মাস্টার আর ম্যাডাম নিজেদের পোশাক বদল করে বাজারে দেখা করতে আসে। ছেলেটার নাম ওমিং আর মেয়েটার নাম শাওনিয়ান। ছেলেটা এক বৃদ্ধাকে সাহায্য করে, যেটা শাওনিয়াং দেখতে পায়, তার খুবই ভালো লাগে। ওমিং বলে, আজ অনেক রোগী ছিল তো তাই আসতে সন্ধ্যা হয়ে গেল। শাওনিয়ান বলে, আমাদেরও আজ অনেক কাজ ছিল, আমিও মাত্রই এসেছি। এরপরে তারা দুজন সামনে যায়। আসলে এরা দুজন তাদের আসল প্রফেশনের বাইরে যে আরো একটা প্রফেশনে কাজ করে সেটা তারা কেউ কাউকে জানাতে চায় না। উমিং শাওনিয়াংকে একটা মাস্ক কিনে দেয়। পরে উমিং একটা ধাঁধার উত্তর দেয়। এরপর সেখানে লেখা ছিল, যে তীর ছুঁড়ে মারতে পারবে তাকে একটা হেয়ারপিন উপহার দেওয়া হবে। শাওনিয়ান নাটক করে দেখায় যে সে তীর চালাতে পারে না। ওমিং তাকে সাহায্য করতে চায়, তবে তখন অন্য একটা লোক এসে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কারণ এই লোকটা তার স্ত্রীর জন্য হেয়ারপিন নিতে চায়, তবে তার তীর ঠিক মতো লাগে না। ওমিং তীর ঠিক মতো লাগালে হেয়ারপিন তারা পেয়ে যায়। এরপরে তারা যখন চলে আসছিল তখন পেছনে তাদের দাস দাসীরা বলছিল, সত্যি কথা বলতে মাস্টার আর ম্যাডাম একদম পারফেক্ট ম্যাচ। এরপর পরদিন সকালে শাওনিয়ানের সিনিয়ং এরিয়া দেখানো হয়, যেখানে মূলত সে কাপড় ডাইং করে। একটা মেয়ে সেখানে এসে লাল রঙের একটা জামা নিতে চাইলে শাওনিয়াং বলে, এটা আপনি নিতে পারবেন না, কারণ এটা আমার বিয়ের পোশাক। ওই মেয়েটি রাগ করে চলে যায়। এরপর শাওনিয়ান তার দাসীকে বলে, উমিংকে ড্রেস পাঠানো হয়েছে কিনা। তার দাসী বলে, আপনার টেবিলে বক্স দেখলাম দুটো দুটো বক্সই আমি সেখানে পাঠিয়ে দিয়েছি। এটা শুনে শাওনিয়াং এর মাথা ঘুরে যায়, কারণ একটার মধ্যে সে গতকালকের ওই লোকের হাত রেখেছিল। সে এরপর দৌড়ে উমিং এর দোকানের দিকে যেতে থাকে। অন্যদিকে উমিং চিকিৎসা করছিল। চিকিৎসা শেষে তার সেবক ফ্যান তাকে বলে, জিনসি অফিস থেকে আপনার জন্য একটা চিঠি এসেছে, আমি আপনার বিয়ের কার্ডের ভিতরে রেখেছি। উমিং সেটা পড়তে যায়, তখন ফ্যান আবার বলে, শাওনিয়াং ম্যাডাম আপনার জন্য বিয়ের পোশাক পাঠিয়েছে। উমিং এরপর চিঠি রেখে বিয়ের পোশাক দেখতে যায়, তবে তখনই শাওনিয়াং চিৎকার করে বলে ওঠে ওটা না খুলতে। তবে দেখা যায় ওই বক্সে ড্রেস ছিল। উমিং বলে, কি হয়েছে? শাওনিয়াং বলে, আসলে আমার ড্রেস ভালো করে ড্রাই করা হয়নি, সেটাও আমার দাসী ভুল করে এখানে পাঠিয়ে দিয়েছে। সে সেটা নিয়ে যাওয়ার সময় বিয়ের কার্ড দেখতে পায়। সেটা দেখে সে বলে, আপনি আমাকে কার্ড দিয়ে প্রস্তাব দিতে চেয়েছিলেন। সে যখনই কার্ড খুলতে যাবে উমিং তার হাত ধরে ফেলে। এরপর বলে, লেখা শেষ হয়নি, লেখা শেষ করে তোমাকে দেব। শাওনিয়াং চোখ বন্ধ করে ফেললে উমিং বলে, কি হয়েছে? শাওনিয়াং বলে, আমি আপনাকে কতদিন বলেছি, মেয়েরা চোখ বন্ধ করে থাকলে আপনি মনে করবেন সে আপনাকে কিস করতে চাইছে। উমিং তাকে কিস করতে যাবে, তখনই ওই বয়স্ক রোগী সেখানে চলে আসে। সে বলে, আমি কিছু দেখিনি, আমি শুধু আমার প্রেসক্রিপশন নিতে এসেছি। এরপর সে চলে যায়। এদিকে বিয়ের কার্ডের ভেতর থেকে সেই চিঠিটা পড়ে যায়। শাওনিয়াং এর নজর ফেরানোর জন্য উমিং বলে, ওই যে দেখো তেলাপোকা। শাওনিয়াং সেটার উপর পা রেখে সেটাকে মেরে ফেলে। তবে তখন সে বুঝতে পারে তার তো ভয় পাওয়া উচিত ছিল, তাই সে লাফ দিয়ে উমিং এর কোলে উঠে পড়ে আর চিৎকার করতে শুরু করে। ওই সময় ফ্যাং চলে আসে। সে বলে, আমি কিছু দেখিনি, ওই বুড়ো লোক ভুল প্রেসক্রিপশন নিয়ে গেছে, আমি ঠিকটা নিতে এসেছি। এরপরে শাওনিয়াং দেখতে পায় তার বক্স খুলে আছে। সে তখন উমিংকে ধরে টেবিলের উপর শুয়ে পড়ে আর বলতে থাকে, কাল আমাদের বিয়ে, আপনি কি মন থেকে আমাকে বিয়ে করছেন? সে এই কথা বলতে বলতে হাত দিয়ে বক্সটা বন্ধ করে দেয়। ওদিকে উমিং বলে, অবশ্যই, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। তবে সেও হাত দিয়ে ওই চিঠিটা নিয়ে নেয়। এরপর শাওনিয়াং তাকে বিদায় জানিয়ে তারা দুজন যখন বের হতে যায় তখন দেখতে পায় এরা সবাই বাইরে দাঁড়িয়ে এদের কথা শুনতে চাইছিল। শাওনিয়াং বাড়িতে এসে মনে মনে বলে, উমিং অনেক ভালো একটা ছেলে, সে এগুলো দেখলে ভয় পেয়ে যাবে। তখন তাদের প্রথম দেখা আমাদেরকে দেখানো হয়। শাওনিয়াং দৌড়াতে দৌড়াতে বথালের একটা ঘরে চলে আসে, যেখানে উমিং ছিল। সে এরপর উমিংকে বলে,
আমি আপনাকে পরে সব বলছি। এরপর সে তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। শাওনিয়াংকে ধরতে মহিলা আসলে উমিং তাকে ধমক দিলে মহিলা তার লোকজন নিয়ে চলে যায়। এভাবেই সে শাওনিয়াংকে বাঁচিয়ে দেয়। বর্তমানে ফ্যাং বলে, মাস্টার, সিক্রেট চিঠিতে কি লেখা আছে? উমিং বলে, ডিউক ফিরে এসেছে। এরপর সে ডিউকের সঙ্গে কথা বলতে যায়। সে বলে, আগামীকাল আমার বিয়ে, আগামীকাল আমি কোনো কাজ করতে পারবো না। ডিউক বলে, তোমার বিয়ে নিয়ে আমার কোনো অসুবিধা নেই, তবে তুমি যা করছো ভেবেচিন্তে করছো তো? তুমি সিক্রেট এজেন্ট। তোমার পরিচয় যদি একবার ফাঁস হয় তোমার স্ত্রী কিন্তু বিপদে পড়ে যাবে। উমিং কল্পনা করে ওই দিনের পর শাওনিয়াং উমিং লিখতে আসলে কালি তৈরি করে দিত, তাকে শীতের জামা দিত, এমনকি তার জন্য স্যুপ বানিয়ে আনতো। উমিং বলে, আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন? আমি ওই দিন এমনি আপনাকে বাঁচিয়েছি, আপনাকে এর প্রতিদান দিতে হবে না। আপনি আর কখনো আমার জন্য এসব করবেন না। উমিং চলে যেতে থাকলে শাওনিয়াং বলে, আমি আগামীকালও এখানে অপেক্ষা করব। এরপর দেখা যায় শাওনিয়াং সেই আগের জায়গাতে দাঁড়িয়েছিল, আর এরা দুজন লুকিয়ে তাকে দেখছিল। ফ্যাং বলে, আজ শাওনিয়াং ম্যাডাম সারাদিন ধরে এখানে দাঁড়িয়েছিল, আর আমি খোঁজ নিয়ে দেখেছি সে খুবই সাধারণ একটা মেয়ে। আপনার তাকে ফিরিয়ে দেওয়ার কোনো কারণ নেই। উমিং বলে, ও সাধারণ, এটাই আমার সবচাইতে বড় ভয়। তখনই তুষার পড়তে শুরু করে। উমিং সেখানে গেলে শাওনিয়াং তাকে ছাতা দেয়। উমিং বলে, তুমি কেন আমার পেছনে সময় নষ্ট করছো? সে বলে, কারণ আমি আপনাকে পছন্দ করি। এরপর সে চলে যাচ্ছিল, তখন উমিং তাকে টেনে ধরে। শাওনিয়াং বলে, স্বীকার করো, তুমিও ওই দিনের পর থেকে আমাকে পছন্দ করতে শুরু করেছো। উমিং তখন মুচকি হাসতে শুরু করে। বর্তমানে উমিং ডিউককে বলে, আমি ওকে কথা দিয়েছি আমি ওকে বিয়ে করব। আমার কারণে যদি ওর জীবনে রিস্ক থাকে তাহলে আমি নিজের জীবন দিয়ে হলেও ওকে প্রোটেক্ট করব। এরপর পরদিন বিয়ের জন্য এরা দুজন তৈরি হতে যাবে। তখনই শাওনিয়াং দেখতে পায় আকাশে ঘুড়ি উড়ছে, আর উমিং শুনতে পায় এক মহিলা মাল্টোজ নামে একটা খাবার বিক্রি করতে ডাকছে। শাওনিয়াং এর মেজাজটা খারাপ হয়ে যায় যে আজ বিয়ের দিনেও তাকে কাজ করতে হবে। এরপর সে তার বোনের ঘরে আসে, তার বোনের নাম বাওয়ার। শাওনিয়াং বলে, আজও তাকে কাজে যেতে হবে। বাওয়ার তখন একটা ফুলদানি ঘোরালে দেখা যায় একটা দেয়াল সরে যায়। এরপর তারা একটা সিক্রেট ঘরে আসে। এই ঘরেই মূলত বাওয়ার অস্ত্র তৈরি করে। বাওয়ারের ব্যবহারে আমরা বুঝতে পারি সে চোখে ভালো দেখে না, সে চোখে ঝাপসা দেখে। সে জিজ্ঞেস করে, আজ তুমি কি কাজের জন্য যাচ্ছ? শাওনিয়াং বলে, চুরি করতে। বাওয়ার তখন তাকে একটা হেয়ার পিন দেয়, যেটা ঘোরালে সেটার ভিতর থেকে ব্লেড বেরিয়ে আসে। শাওনিয়াং সেটা নিয়ে চলে যায়। এদিকে উমিং তৈরি হচ্ছিল। ফ্যাং বলে, আপনি যাচ্ছেন? যদি বিয়ের সময়তে দেরি হয়ে যায় তার চেয়ে বরং আমি যাই। উমিং বলে, তোমার এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তুমি উপহার নিয়ে শাওনিয়াং এর কাছে যেও আর বলো যে আমি একটু ব্যস্ত আছি, ও নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝবে। এরপর দেখা যায় ঘটক মহিলা, এরা দুই দাসী তাদের মাস্টার আর ম্যাডামের জন্য অপেক্ষা করছে। তারা বুঝতে পারছিল না এখনো কেন কেউ আসছে না। এদিকে এদের দুজনের কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তারা তখন একটা প্যাভিলিয়নের উপর উঠে পড়ে নিজেদের পোশাক বদল করার জন্য। শাওনিয়াং পোশাক বদল করার সময় বলছিল, আর মাত্র একটা আছে, তাহলেই শেষ। তার এই কথা পাশ থেকে উমিং শুনতে পায়। সে তার কাছে গিয়ে অবাক হয়ে যায়। শাওনিয়াং তাড়াতাড়ি নিজের অন্য পোশাকগুলো ঢেকে ফেলে। সে উমিংকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? উমিং বলে, এখানে একটা ইমার্জেন্সি রোগীকে দেখতে এসেছিলাম। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? তখন সে বলে, আসলে আমার বিয়ের গয়না দোকানদার উল্টোপাল্টা দিয়েছিল, আমি সেটা ঠিক করে নিতে এসেছিলাম। তখনই তারা বুঝতে পারে তাদের বিয়ের সময় পার হয়ে যাচ্ছে। শাওনিয়াং বলে, আজ বরং আমরা বাড়িতে চলে যাই, কাল না হয় বিয়ে করব। কিন্তু উমিং তাকে থামিয়ে দিয়ে বলে, সময় এখনো আছে, আমরা দুজন আছি, পরিবেশও সুন্দর আছে, তাহলে এই সময়টাই আমরা কাজে লাগাই। এরপরে তারা দুজন সেখানেই নিয়ম মেনে বিয়ে করে। এদিকে এরা দুজন বসেছিল কারণ এখনো কেউ আসছে না। তখন হঠাৎ করে তারা দেখতে পায় ঘরে বাতি জ্বলছে। তারা সেখানে গিয়ে দেখে এরা দুজন চলে এসেছে এবং এখন তারা সরাসরি ফুলসজ্জার নিয়মগুলো পালন করতে শুরু করেছে। তাই এরা দুজন তাদেরকে ডিস্টার্ব না করে চলে যায়। অন্যদিকে শাওনিয়াং ওয়াইনের গ্লাস নিয়ে ওয়াইন খেতে শুরু করে। উমিং বলে, বিয়ের ওয়াইন এভাবে খায় না। এরপর সে কাছে এসে তারা ক্রস হ্যান্ডে ওয়াইন খায়। পরে তারা সরাসরি বিছানায় চলে যায়। তারা যখন একজন আরেকজনকে টাচ করতে যাচ্ছিল তখন শাওনিয়াং এর মনে হয় তার পোশাকের মধ্যে অস্ত্র রয়েছে। অন্যদিকে উমিং এর মনে হয় তার পোশাকের ভেতরেও তার সংস্থার ব্যাচ রয়েছে এবং কিছু অস্ত্র রয়েছে। তাই তারা দুজনেই থেমে যায়। শাওনিয়াং বলে, আমার জামাটায় আমার একটু অস্বস্তি লাগছে, আমি খুলে আসি। উমিং বলে, আমিও তাহলে খুলে আসি। এরপর তারা দুজন আলাদা আসে আর জামার ভেতর থেকে অস্ত্র ব্যাজ সবকিছু বের করে ফেলে। পরে আবার সেখানে যায়। উমিং তার উপরের জামাটা ছুঁড়ে মারলে সেখান থেকে চেইনে লাগানো কয়েকটা ছোট ছোট চাকুর মতো জিনিস নিচে পড়ে।
সানিয়াং জিজ্ঞেস করে কিসের শব্দ। উমিং ধীরে ধীরে হাত দিয়ে সেগুলোকে লুকিয়ে ফেলে আর বলে কিছু না। মাঝরাতে শাওনিয়াং এর হাত উমিং এর গায়ে লাগলে উমিং উঠে তাকে মারতে চায়। তখন তার মনে পড়ে, আরে তারা দুজন তো বিয়ে করেছে। সে মনে মনে বলে একসাথে থাকতে থাকতে এই অভ্যাস হয়ে যাবে। এদিকে শাওনিয়াং হঠাৎ তাকিয়ে দেখে তার পাশে একটা ছেলে শুয়ে আছে। সে চাকু নিয়ে তাকে মারতে চায়। তখন তার মনে পড়ে এটা তো তার হাজবেন্ড। এরপর সে তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। পরদিন সকালে শাওনিয়াং উমিংকে একটা পিঠা খেতে দেয়। সে একটা দোকানের নাম বললে উমিং বলে, ওই লোক তো অনেক আগেই এই পিঠা বানানো বন্ধ করে দিয়েছিল। তখন শাওনিয়াং মনে করে সে ওই লোকের কাছে গিয়ে তাকে ভয় দেখিয়ে পিঠা বানিয়ে এনেছে। বর্তমানে সে নাটক করে উমিংকে বলতে থাকে যেন তাকে খাইয়ে দেয়। উমিং যখনই তাকে খাওয়াতে যাবে তখনই শাওনিয়াং এর দাসী রঞ্জু সেখানে চলে আসে। সে বলে, আমাদের দোকানে একটা সমস্যা হয়েছে। শাওনিয়াং ভীষণ রেগে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে তার তো এত রাগা ঠিক হয়নি। সে এরপর নাটক করে বলে, একটু বেশি রাগ উঠে গিয়েছিল, তুমি খাও, আমি আসছি। এরপর সে বাইরে ওই লোকের সঙ্গে কথা বলতে আসে। তবে লোকটি তার কথা না শুনে তার হাত ধরে ফেললে শাওনিয়াং রেগে তাকে মারতে যাবে। তখনই উমিং এসে ওই লোকের হাত ধরে ফেলে। উমিং শাওনিয়াংকে বলে, তুমি ভেতরে যাও, এনাকে আমি দেখছি। শাওনিয়াং বলে, তুমি ভেতরে যাও, আমার ব্যবসা আমি দেখে নিচ্ছি। দুজনেই লোকটির দুই হাত ধরে দুই দিকে টান দেয়, যার ফলে তার হাত দুটোই ভেঙে যায়। সে তখন কান্না করে সেখান থেকে পালিয়ে যায়। দূর থেকে উমিং এর দুজন লোক এদেরকে দেখছিল। তারা বলছিল এরা সত্যিই বিয়ে করেছে, আর মনে হচ্ছে এদের মধ্যে ভালোবাসাও রয়েছে। এরপর রাতের বেলা উমিং ঘরে আসলে শাওনিয়াং বলে, এত দেরি হলো যে? উমিং বলে, একটা ছোট কাজ ছিল। তখন দেখা যায় সে ওই লোকের হাত একটা ঠিক করে দিয়েছে, আবার তার চিকিৎসার টাকাও দিয়েছে। শাওনিয়াং বলে, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার একটা ছোট কাজ আছে। এরপর দেখা যায় সেও ওই লোকের কাছে গিয়ে তার আরেকটা হাত ঠিক করে দেয় আর চিকিৎসার টাকাও দেয়। আমি তোমাদের বলে দেই, এটা কিন্তু শাওনিয়াং এর বাড়ি, মানে সে এখানে থেকেই ব্যবসা করে আর তার বাড়িঘর এখানেই। উমিং এর কোনো বাড়ি ঘর নেই। আগে সে নিজের ডাক্তারের দোকানেই থাকতো, তবে এখন সে এখানে চলে এসেছে। এরপর শাওনিয়াং একটা কিস চাইছিল, তবে তখনই উমিং এর ওই দুজন লোক সেখানে চলে আসে। শাওনিয়াং মনে করে এরা হয়তো তার কোনো শত্রু হবে, তবে তারা দুজন তাকে ভাবি বলে সম্বোধন জানায়। এরপর তারা বলে, আমরা দুজন উমিং ভাইয়ের চাচাতো ভাই। একজন বলে, আমার নাম উলিয়াং, আমি মেজো ভাই। আর একজন বলে, আমার নাম উলি, আমি ছোট ভাই। শাওনিয়াং দেখে বলে, মনে হচ্ছে ছোট ভাই খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছে। উমিং বলে, হঠাৎ তোমরা কি জন্য এসেছো? একজন বলে, টাকা ধার চাইতে এসেছি। একজন বলে, উপহার দিতে এসেছি। দুজনের কথা দুই রকম হওয়ায় ফ্যাং বলে, আসলে এরা উপহার দিয়ে কিছু টাকা ধার নিয়ে যাবে, কারণ এখন তারা অভাবে আছে। এরপরে এরা দুজন উমিং এর সঙ্গে কথা বলতে আসে। তারা বলে, ডিউক আমাদেরকে পাঠিয়েছে রাজ্যের ডিফেন্স ম্যাপ চুরি হয়ে গেছে, সেটা উদ্ধার করতে। তখনই শাওনিয়াং সেখানে আসলে উলি তাকে কয়েকটা বেত উপহার দেয়, যেগুলো দিয়ে মূলত বাচ্চাদেরকে শাসন করা হয়। সে বলে, ভবিষ্যতে আপনাদের যখন সন্তান হবে তখন আপনারা এটা দিয়ে তাদেরকে মানুষ করতে পারবেন। শাওনিয়াং এর এটা অনেক পছন্দ হয়। উলিয়াং তাদের জন্য একটা জেলের পাত্র নিয়ে এসেছে। এরপর তারা দুজন বসে উমিংকে উপহার দিতে চাইলে উমিং বলে, আমার এগুলো লাগবে না। শাওনিয়াং বলে, আরে উপহার দিতে কেউ হাঁটু গেড়ে বসে? সে আপনাদের বড় ভাই, আপনারা এমন ভাবে করছেন যেন সে রাজা। এরপর সে বলে, আপনারা আজ থেকে যান, দুপুরে খেয়ে যাবেন। তারা দুজনেই খুশি হয়ে যায়, তবে উমিং এর তাকানো দেখে বলে, না, আমাদের কাজ আছে। তখন শাওনিয়াং আকাশে ঘুড়ি দেখতে পায়। সে বলে, ব্যস্ত যেহেতু তাহলে ঠিক আছে। সে উমিংকে বলে, আমার একটু কাজ আছে, তুমি তোমার ভাইদের দেখো। এরপর সে সরাসরি বাওয়ারের কাছে যায়। বাওয়ার বলে, আপু, তুমি যেখানে যাচ্ছ সেখানে কি মারতে যাচ্ছ না ভয় দেখাতে যাচ্ছ? শাওনিয়াং বলে, আজ শুধু ভয় দেখাবো। তাই বাওয়ার তাকে ছোট একটা চাকু দেয়। এরপর দেখা যায় উমিং ব্রথালের একটা ঘরে বসে চা খাচ্ছে। তখন একটা মেয়ে সেখানে আসে। উমিং তার ব্যাচ দেখালে মেয়েটা সেখান থেকে চলে যেতে চায়, তবে উমিং তাকে ধরে ফেলে আর তাকে ডিফেন্স ম্যাপ বের করে দিতে বলে। মেয়েটি বলে, আমাদের এখানে ডিফেন্স ম্যাপ কোত্থেকে আসবে? উমিং তখন তার মুখের উপর থেকে মুখোশ খুলে ফেলে আর দেখা যায় এটা একটা ছেলে। সে বলে, বড় ভাই, আমাকে ক্ষমা করে দিন, তবে ডিফেন্স ম্যাপ আধা ঘন্টা আগে একটা সত্যিকারের মেয়ে এসে নিয়ে গেছে। তখন দেখা যায় শাওনিয়াং এসে এই লোককে ভয় দেখিয়েছিল। বর্তমানে ওই লোকটি উমিং এর গায়ে লাইম পাউডার ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর উমিং বাড়িতে আসে। তখন সে সামনে দিয়ে একটা মেয়েকে যেতে দেখে তাকে ডাক দেয়। দেখা যায় এটা ছিল শাওনিয়াং। সে ভীষণ অবাক হয়ে বলে, তুমি এরকম পোশাক কেন পরেছো? শাওনিয়াং বলে, আসলে এটা একটা কাস্টমারের,
আমি তার হয়ে গায়ে দিয়েছিলাম, দেখো তো ভালো হয়েছে কিনা। তখন সে তার গায়ে লাইম পাউডার দেখে বলে, এগুলো তোমার গায়ে কে ছিটালো? তখনই ফ্যাং এইসব দেখে দৌড়ে সেখানে আসে। সে বলে, ম্যাডাম, আপনাকে একটা কথা বলা হয়নি। মাস্টার, আপনার আর এই কথাগুলো লুকানো ঠিক হবে না। উমিং ভীষণ ভয় পেয়ে যায়, তবে ফ্যাং তাকে আটকে দিয়ে বলে, আজকে আমাকে বলতেই হবে। সে বলে, ম্যাডাম, মাস্টার সবসময় ভয় থাকে সে হয়তো আপনাকে আজীবন প্রোটেক্ট করতে পারবে না, তাই সে এখন মার্শাল আর্ট শিখতে শুরু করেছে, সেখানে সে প্রতিদিন মার খায়। এটা শুনে শাওনিয়াং রেগে বলে, কার এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত দিয়েছে। সে রেগে যেতে চাইছিল, তবে তখন সে থেমে যায়। এরপর হেসে বলে, আসলে আমি যখন রেগে যাই তখন একটু বেশি এক্সাইটেড হয়ে যাই, তুমি মাইন্ড করবে না তো? উমিং হেসে বলে, তোমার রাগের এই ধরন আমার ভালোই লাগছে। এরপরের সিনে শাওনিয়াং উমিং এর ওই দুজন লোককে বের করে দিয়ে বলে, আরে তোমরা টাকা ধার চাইতে এসেছো আমার হাজবেন্ডের কাছে? জানো সে একজন সাধারণ ডাক্তার, তার কাছে এত টাকা কোত্থেকে আসবে? এরপর থেকে টাকা লাগলে আমার কাছে চেয়েও। সে তাদেরকে কিছু টাকা দিয়ে দেয়, এরপর চলে যায়। ওলি বলে, আমাদের এই বিষয়টা মাস্টারকে জানানো উচিত না? উলিয়াং বলে, মাস্টার বলেছে ছোট ছোট বিষয় তাকে না জানাতে। তখন সে উলিকে একটা নোট দিয়ে বাকি টাকা নিজে নিয়ে চলে যায়। এরপর বাওয়ার রঞ্জুকে বলে, আমি একটু বাজার থেকে ঘুরে আসছি, আমি লাঠি নিয়েছি, তুমি চিন্তা করো না, আর আপুকেও বলো না। ফ্যাং পেছনে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই বাঁশ ছুটে কাপড়গুলো পড়ে যেতে থাকলে ফ্যাং দৌড়ে যায় বাওয়ারকে বাঁচাতে। সে তাকে ধরে বসে পড়ে। ওই সময় তাদের উপরে অনেকগুলো কাপড় পড়েছিল। ফ্যাং ঘুমটার মতো বাওয়ারের উপর থেকে কাপড় সরায়। এরপর নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম ফ্যাং। বাওয়ার বলে, আমি কি আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারবো? বলার সাথে সাথেই সে তার সারা মুখে টাচ করে দেখতে থাকে। তখন বাকিরা সবাই তাদের উপর থেকে কাপড় সরিয়ে তাদেরকে উঠিয়ে নেয়। রঞ্জু বলে, ফ্যাং, তোমার আবার কি হয়েছে? কাপড়ের রং তোমার মুখে লেগেছে নাকি? তোমার পুরো চেহারা লাল হয়ে গেছে। ফ্যাং দৌড়ে পালিয়ে যায়। এরপর ফ্যাং অন্যমনস্ক হয়ে ওষুধ তৈরি করছিল। একটু পর উমিং বলে, গতকাল থেকে দেখছি তুমি এরকম করছো, কি হয়েছে আমাকে খুলে বলো। ফ্যাং বলে, আসলে গতকাল আমি আর বাওয়ার খুব কাছাকাছি চলে এসেছিলাম। উমিং বলে, তুমি বাওয়ারের সঙ্গে কি করেছো? সে বলে, কিছুই করিনি, আসলে বাওয়ার আমার চেহারা ছুঁয়েছে। উমিং বলে, বাওয়ারের চোখের সমস্যা, ও মানুষকে ভালোভাবে দেখতে তাকে ছুঁয়ে দেখে। এতে ফ্যাং ভীষণ অবাক হয়ে যায় যে বাওয়ার আসলে চোখে কম দেখে। অন্যদিকে শাওনিয়ান বলছিল সে উমিংকে একটা চাকু উপহার দিতে চায়। বাওয়ার তাকে একটা চাকু দেখায়, তবে শাওনিয়াং বলে, না না, এত বড় চাকু না, ছোট একটা চাকু দেখো, যেটা দিয়ে ও শুধুমাত্র নিজেকে প্রোটেকশন করতে পারবে। বাওয়ার বলে, ওরকম চাকু নেই আপু, তুমি এখন যাও, আমি রাতে তোমার ঘরে পাঠিয়ে দেব। এরপর বাওয়ার বলে, আপু তোমার কি মনে আছে ছোটবেলায় আমাদের দুজনকে একটা ছেলে বাঁচিয়েছিল? আমার মনে হচ্ছে ফ্যাং সেই ছেলেটাই। এটা শুনে শাওনিয়ান একটু অবাক হয়, তবে কিছু বলে না। এরপর শাওনিয়াংকে বাওয়ার দেখায় সে তার জন্য একটা ওয়াইন রেডি করেছে, যেটা খেলে মুখ দিয়ে গন্ধ আসবে না। শাওনিয়াং এটা খেয়ে ভীষণ খুশি হয়। বাওয়ার বলে, কিন্তু আপু তুমি বেশি খেতে পারবে না, তাহলে কিন্তু তুমি মাতাল হয়ে যাবে। শাওনিয়াং বলে, আমি কখনো মাতাল হই না। এরপর রাতের বেলা এরা দুই স্বামী স্ত্রী একসঙ্গে শুয়েছিল। উমিং ভাবছিল সে কিভাবে তার নতুন কাজটাকে কমপ্লিট করবে, নাকি সে এই কাজটা করবেই না। তখনই শাওনিয়াং তাকে ডেকে বলে, তুমি কি ঘুমিয়ে গেছো? উমিং ঘুমানোর নাটক করে। শাওনিয়াং এতে খুশি হয়ে যায়। উমিং তখন চুপ করে থাকে দেখার জন্য যে শাওনিয়াং কি করতে চাইছে। একটু পর শাওনিয়াং শুয়ে শুয়ে স্ট্র দিয়ে ওয়াইন খাচ্ছিল। এরপর উমিং এর সন্দেহ হলে সে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তখন শাওনিয়াং অলরেডি মাতাল হয়ে গেছে। সে বলে, তুমি আমাকে ডেকেছো? আমি তো এখানেই আছি। এরপর সে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি। পরে সে কান্না করতে শুরু করলে উমিং বলে, তোমার হঠাৎ কি হলো? সে বলে, তুমি জানো আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, কিন্তু আমি ওয়াইনকেও অনেক ভালোবাসি। আমি বুঝতেই পারছি না আমি কাকে বেশি ভালোবাসি। উমিং হেসে বলে, তার মানে তোমার ওয়াইন পছন্দ? সে বলে, এই কথাটা আমার হাজবেন্ডকে বলো না, আমার হাজবেন্ড আমাকে খারাপ মনে করবে। এরপর সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে শাওনিয়াং রঞ্জুকে জিজ্ঞেস করে, এখন কত বাজে? রঞ্জু বলে, অলরেডি দুপুর হয়ে গেছে। শাওনিয়াং দেখতে পায় তার ওয়াইনের বোতল একদম খালি। রঞ্জু বলে, মাস্টার আপনার জন্য বাইরে খাবারের টেবিলে অপেক্ষা করছে। শাওনিয়াং সেখানে গিয়ে লুকিয়ে থাকে। তখন উমিং তাকে কাছে ডাকে। এরপর শাওনিয়াং উমিং এর কাছে ক্ষমা চায় যে সে তাকে মিথ্যা কথা বলেছে, আসলে সে ওয়াইন খায়। আর বলে, আমি যে তোমাকে বলিনি, তুমি কি রাগ করোনি? উমিং বলে, এরপর থেকে যখনই ওয়াইন খাবে আমাকে বলো, আমিও তোমার সাথে খাবো। গতকালকের মতো লুকিয়ে লুকিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর তারা একসঙ্গে খাবার খাচ্ছিল। এদিকে ফ্যাং
বাওয়ারের ঘরের সামনে কতগুলো ওষুধ রেখে চলে যাওয়ার সময় বাওয়ার বাইরে বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে কে এসেছে। ফ্যাং কণ্ঠ চেঞ্জ করে বলে যে সে একজন ফেরিওয়ালা, ওষুধ বিক্রি করে। তবে বাওয়ার তাকে চিনে ফেলে। ফ্যাং এরপর বলে, আসলে আমি দেখলাম পুরো সিটিতে এখন ঠান্ডা অনেক ছড়িয়ে পড়েছে, তাই আমি আপনার জন্য কিছু ওষুধ নিয়ে এসেছি। বাওয়ার বলে, আমি কি আপনার ঘ্রাণ শুঁকতে পারি? এরপর সে তার কাছে এসে তার ঘ্রাণ নিতে থাকে। ফ্যাং তখন অনেক ভয় পেয়ে যায় আর তাকে সরিয়ে দিয়ে চলে যায়। বাওয়ার বলতে থাকে, হ্যাঁ, ওর ভিতর থেকেও ওষুধের ঘ্রাণ আসছে। এরপর ফ্যাং দোকানে এসে বিড়বিড় করে বলছিল, প্রথম দিন আমাকে ছুঁয়ে দেখলো, দ্বিতীয় দিন আমাকে কিস করতে চাইলো। সে আসলে আমাকে কি বলতে চাইছে? উমিং বলে, এখানে ওষুধের পেছনে সময় নষ্ট না করে বাওয়ারকে গিয়ে জিজ্ঞেস করলেই পারো, তুমি কি সত্যিই ওকে পছন্দ করো? যদি পছন্দ করে থাকো তাহলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। ফ্যাং বলে, না, আমি এখনো কেপেবল না। তাছাড়া এখন বিয়ে করলে আপনার মতোই আমাকেও বাওয়ারকে মিথ্যা কথা বলতে হবে, যেটা আমি চাই না। উমিং বলে, তোমার ভাই আমার সঙ্গে কাজ করত, এক অ্যাক্সিডেন্টে সে মারা যায়। মারা যাওয়ার আগেই সে আমাকে বলে গিয়েছিল আমি যেন তোমাকে দেখে রাখি, তাই তুমি আমার থেকে আলাদা। তুমি চাইলেই বাওয়ারকে বিয়ে করে একটা সাধারণ জীবনযাপন করতে পারো। এরপর শাওনিয়াং বাজার দিয়ে যাচ্ছিল, তখন ওই মহিলা যে কিনা ঘুড়ি ওড়ায় এবং ঘুড়ি বিক্রি করে সে তাকে ডাকে আর ঘুড়ি কিনতে বলে। শাওনিয়াং বলে, নাটক করতে হবে না, আমি জানি আপনি ওই ঘুড়িগুলো আকাশে ওড়ান, যেগুলো আমি নিয়ে যাই। তবে আজ আমি আপনার কাছে অন্য একটা জিনিস জানতে চাই। বলুন তো, প্রেগনেন্ট হলে কেমন লাগে? এখানে সিন কাট হয়ে যায়। একটু পর শাওনিয়াং আর উমিং খাবার খাচ্ছিল। শাওনিয়াং মনে মনে ভাবে, ঘুম কম হয়, একটু অশান্তি লাগে, খাবারের রুচি কমে আসে, ঠিক কথা, আমি প্রেগনেন্ট। এরপরেই সে উমিংকে বলে, আমি প্রেগনেন্ট। উমিং ভীষণ অবাক হয়ে চুপ করে থাকে। শাওনিয়াং বলে, মনে হচ্ছে তুমি খুশি না? সে বলে, না, এমন কিছু না, আসলে হঠাৎ তো, তাই আমি একটু অবাক হয়ে গেছি। এরপর রাতে উমিং ভাবছিল, শাওনিয়াং সত্যি কি প্রেগনেন্ট? সে তার পালস চেক করতে যায়, তবে ওই সময় সে শুনতে পায় তার লোকেরা তাকে ডাকছে। উমিং বাইরে আসলে তারা তিনজন মিলে একটা ব্রথ-হালে আসে। একটা মেয়ে এসে উমিংকে একটা জেট পেন্ডেন্ট দেয় আর বলে এটা তার মাস্টার উমিংকে দিতে বলেছে। তারা বুঝতে পারে বড় রাজকুমার হয়তো তাকে বলতে চাইছে যে সে যেন বড় রাজকুমারকে প্রোটেকশন দেয়। এরপর তারা যখন বাইরে আসে তখন দেখতে পায় শাওনিয়াং সেই বেতগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তবে প্রথমে তারা তাকে চিনতে পারে না। এরপর শাওনিয়াং সামনে এসে বলে, উমিং। উমিং এর সাথে দুজন তাকে ভাবি বলে ডাকলে সে বলে, আমাকে ভাবি বলে ডাকবে না। কোনো দেওরেরা আছে? কোন দেওরেরা আছে যারা তার ভাইকে রাতের বেলা ডেকে ব্রথালে নিয়ে যায়? উলিয়াং বলে, ভাবি আপনি ভুল ভাবছেন, আসলে আমি এখানকার একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। আমি ভাইয়াকে এনেছিলাম আমাকে কিছু টাকা দিয়ে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে। শাওনিয়াং বলে, আপনি আর মিথ্যা কথা বলবেন না, খাবার খাওয়ার সময় থেকেই দেখেছি ও অন্যমনস্ক হয়ে আছে, এরপর আমাকে ঘুমে রেখে ব্রথালে চলে এসেছে। তখনই সেই মেয়েটা এসে উলিয়াংকে বলে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আজ থেকে আমি আপনার। এই বলে সে সামনে হাঁটতে শুরু করে। তখন শাওনিয়াং বিশ্বাস করে নেয় যে উলিয়াং সত্যি কথা বলেছে। তবে এই ঘটনায় এরা তিনজনই অবাক ছিল। একটু পর শাওনিয়াং আবার ঘুমের জন্য ঘরে আসে। সে উমিং এর কাছে ক্ষমা চায়। সে বলে, আমি প্রেগনেন্টের কথা বলার পর দেখলাম তুমি অন্যমনস্ক, পরে আমাকে ঘুমে রেখে তুমি ব্রথালে চলে গিয়েছিলে, তাই আমি তোমাকে খারাপ ভেবে নিয়েছি। উমিং বলে, আগামীকাল একবার তুমি বড় বাজারের একটা ডাক্তারের কাছে গিয়ে দেখিও তুমি সত্যিই প্রেগনেন্ট কিনা। শাওনিয়ান বলে, আমার শরীর আমি ভালো করেই জানি। এরপর সে একটা শীতের ব্ল্যাঙ্কেট নিয়ে আসে, যেটা সে তার অনাগত বাচ্চার জন্য তৈরি করেছে। তাকে এত খুশি দেখে উমিং অনেক খুশি হয়। এরপর পরদিন শাওনিয়াং এর দোকানের বাকি মেয়েরা দেখাচ্ছিল তারা শাওনিয়াং এর বাচ্চার জন্য নতুন পোশাক তৈরি করবে। এরা তো বাচ্চার নামও ঠিক করে ফেলছিল। দূর থেকে উমিং এগুলো দেখে ডিউকের কাছে আসে। সে বলে, আমি এই কাজটা করতে রাজি আছি, তবে আমি আপনাকে বলে দিচ্ছি এরপরে আমি আপনার আর কোনো কাজ করব না। এরপর এই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এদিকে শাওনিয়াং ঘুড়ি ওড়ানো ওই মহিলাকে টাকা দিয়ে বলে, এখন থেকে আপনি আর কখনো ঘুড়ি ওড়াবেন না। আপনার মাস্টার যদি আমার সঙ্গে কথা বলতে চায় তাহলে তাকে সরাসরি আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি বলে দিচ্ছি আমি এই কাজ আর করব না, কারণ আমি প্রেগনেন্ট। মহিলা তখন তার কাছে এসে তার পালস চেক করে বলে, তুমি ডাক্তার না দেখিয়ে কিভাবে বুঝলে যে তুমি প্রেগনেন্ট? শাওনিয়ান বলে, আপনি যে লক্ষণগুলো বলেছিলেন সেগুলো একদম মিলে গেছে। মহিলা বলে, তাতে কি হয়, তুমি প্রেগনেন্ট হলে আমি তোমার চেহারা দেখেই বুঝতে পারতাম। এরপর উমিং দোকানে ছিল, তখন একটা ছেলে বলে, আপনার স্ত্রী এসেছে। উমিং সেখানে গেলে শাওনিয়াং বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি শিওর না হয়ে তোমাকে কত কিছু বলেছি। এরপর উমিং তার পালস চেক করে বলে, তুমি মন খারাপ করো না, এটা এত বড় কিছু না। শাওনিয়াং এরপর সেই ব্ল্যাঙ্কেটটা কোলে নিয়ে বসেছিল।
উমিং কাছে এসে বলে, সত্যি কথা বলতে তুমি প্রথম যেদিন বলেছিলে সেদিনই আমার সন্দেহ হয়েছিল। তবে তোমাকে খুশি দেখে আমি আর কিছু বলিনি, আর মনে মনে শুধু দোয়া করছিলাম যেন সত্যি হয়। শাওনিয়াং, আমি তোমাকে বিয়ে করেছি, ভবিষ্যতে অবশ্যই আমাদের বাচ্চা হবে। তোমাকে আর আমাদের বাচ্চাকে আমার একটা নিরাপদ বাড়ি উপহার দিতে হবে। ভবিষ্যতে আমি যদি অন্য কোথাও চলে যাই, তুমি কি আমার সঙ্গে যাবে না? সে বলে, তুমি যেখানে থাকবে আমাদের বাড়ি সেখানেই থাকবে। তুমি তাকে ডাক্তারি শেখাবে, আর আমি তাকে মারামারি। এটুকু বলতে গিয়েই সে থেমে যায়। এরপর বলে, এসব কথা পরে হবে, এমনিতেও বাচ্চা হতে অনেক দেরি আছে। উমিং বলে, না দেরি নেই, আমরা চেষ্টা করলেই হবে। এরপর সে তাকে কিস করতে শুরু করে। এরপর পরদিন শাওনিয়াং দেখতে পায় ফ্যাং লুকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। সে তাকে ডাকে আর বলে, তুমি এখানে কি চাইতে এসেছো? সে বলে, আমি দেখতে এসেছি বাওয়ার কেমন আছে। শাওনিয়াং বলে, ভনিতা না করে আমাকে বলো যে আসলে কি হয়েছে। ফ্যাং বলে, আসলে বাওয়ার ওই দিন আমাকে এভাবে ছুঁয়েছে। শাওনিয়াং বলে, আরে ও তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বোঝাচ্ছি। ফ্যাং বলে, না না, আমাকে অলরেডি বাওয়ার ছুঁয়েছে, আমি এখন তার হয়ে গেছি। তাছাড়া আপনি আমার মাস্টারের স্ত্রী, আপনি আমাকে ছুঁতে পারবেন না। শাওনিয়াং বলে, তুমি দেখছি অনেক লয়াল। বাওয়ার বাজারের দোকানে গেছে। এটা শুনে ফ্যাং ভীষণ রেগে যায়, কারণ বাওয়ার একা বাজারে গেছে। এদিকে দেখা যায় বাজারে আজ অনেক মানুষ ছিল, আর বাওয়ার প্রত্যেকটা মানুষের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। তখন ফ্যাং সেখানে এসে প্রত্যেকের হাতে টাকা দিয়ে তাদেরকে দূরে থাকতে বলে, যাতে করে বাওয়ার শান্তিতে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে। অন্যদিকে উমিংয়ের দোকানে এক লোক এসে তাকে ভয় দেখাতে থাকে। সে বলতে থাকে, আমার কাটা হাত এখানে আছে, তাহলে আপনি কেন আমার হাত জোড়া দিতে পারছেন না? উমিং বলে, কাটা হাত জোড়া দেওয়া যায় না, এটা কোনোভাবেই সম্ভব না। তাও যদি আপনি সাথে সাথে আসতেন, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আর সম্ভব না। তবে সেই লোক কোনোভাবেই মানছিল না। ওই সময় শাওনিয়াং দোকানে আসতে চাইলে সে দোকানে ভিড় দেখে তাড়াতাড়ি ভেতরে চলে আসে আর উমিংকে বাঁচাতে চেষ্টা করে। উমিং বলছিল, তুমি পেছনে দাঁড়াও, আর সে বলছিল, তুমি পেছনে দাঁড়াও। তখন সেই লোক শাওনিয়াংকে দেখে তার মনে পড়ে যায় এটা সেই মেয়ে যে তার হাত কেটেছিল, আর শাওনিয়াংও তাকে দেখে চিনতে পারে। লোকটি দৌড়ে পালানোর সময় সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। উমিং শাওনিয়াংকে জড়িয়ে ধরে আর বলে, ভবিষ্যতে তুমি কখনোই এরকম করবে না। এরপর শাওনিয়াং বাওকে একটা চাবি দিয়ে বলে, এই টাকাগুলো আমি তোমার বিয়ের জন্য জমিয়েছিলাম, তবে এখন মনে হচ্ছে আমার জীবনের গ্যারান্টি কমে এসেছে, তাই এগুলো আমি আগেই তোমাকে দিয়ে দিলাম। এরপর শাওনিয়াং তার মাস্টারকে বলে, আপনার এবারের কাজটা আমি নিতে রাজি আছি, তবে আপনি মনে রাখবেন এরপর থেকে আমি আর আপনার কোনো কাজ করব না। এরপর সে বাওকে বলতে থাকে তার এবার এমন কিছু অস্ত্র প্রয়োজন যেগুলো ওজন কম হবে, তবে খুব ভালো কাজ করবে, কারণ এবার তার হাতে সুযোগ খুবই কম থাকবে। বাওয়ার তখন তাকে পেরেকের মতো চিকন তবে লম্বা কয়েকটা অস্ত্র দেয়। এরপর ঘুমানোর সময় শাওনিয়াং ভাবছিল, কালকের কাজটা করতে গিয়ে আমি যদি ধরা পড়ে যাই, তাহলে বাওয়ার আর উমিংয়ের কি হবে? আর উমিং ভাবছিল, এটা অনেক রিস্কের কাজ, কোনোভাবে যদি আমি আর ফিরে না আসতে পারি, শাওনিয়াং কি করবে? এরপর তারা দুজনে দুজনের দিকে তাকালে বুঝতে পারে কেউই ঘুমাচ্ছে না। শাওনিয়াং বলে, দোকানে একটা বড় কাস্টমার এসেছে, তবে তার মন মতো ফেব্রিক আমি তৈরি করতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। অন্যদিকে উমিং বলে, তার দোকানে একটা নতুন রোগী এসেছে, তার চিকিৎসা নিয়ে উমিংয়ের ভয় লাগছে। এরপর শাওনিয়াং উঠে পড়ে। সে বলে, আমি অনেকগুলো টাকা জমিয়েছি, আলমারিতে চাবি রয়েছে, কাল গিয়ে তুমি সেই টাকাগুলো তুলে এনো। উমিং বলে, হঠাৎ করে টাকা দিয়ে কি করব, আমার এখন টাকার প্রয়োজন নেই, তবে আমি শহরের বাইরে একটা নতুন বাড়ি কিনেছি, তুমি বাওয়ারকে নিয়ে সেখানে চলে যেও। শাওনিয়াং তার বুকে মাথা রেখে বলে, বাওয়ারকে নিয়ে কেন যাব, গেলে আমরা পুরো পরিবার একসাথে যাব। উমিং তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে, আমরা একসাথেই যাব, এবার ঘুমিয়ে পড়ো। এরপর পরদিন উমিং বড় রাজকুমারকে নিয়ে বনের ভেতরে আসছিল। তারা বনের ভেতরে একটা বাড়িতে ওঠে, তবে দেখা যায় আড়াল থেকে শাওনিয়াং এগুলো দেখছিল। রাত গভীর হলে শাওনিয়াং সেখানে যায় আর অ্যাটাক করে, তবে শব্দ শুনে সে বুঝতে পারে অস্ত্রগুলো কোন মানুষের গায়ে লাগেনি। তখন সে ভেতরে চলে যায় আর বুঝতে পারে এটা আসলে তার জন্য ফাঁদ। মুহূর্তেই সেখানে উমিং চলে আসে, আর এখানে এদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা ফাইট হয়। এরা কেউই কাউকে চিনতে পারে না, দুজনেই দুজনের কাঁধের একটু নিচে আঘাত করে ফেলে। তখনই কারো আসার শব্দ শুনে শাওনিয়াং পালিয়ে আসে। এরপর শাওনিয়াং বাড়িতে আসলে সে বাওয়ারের সামনে পড়ে। বাওয়ার যখন তার চিকিৎসা করছিল তখন বাওয়ার বলে, আমি প্রথম দেখছি তুমি এত বড় আঘাত পেয়েছো। শাওনিয়াং বলে, আঘাতটা নিয়ে তো চিন্তা করছি না, তবে যখন আঘাতটা পেয়েছিলাম তখন আমার মনের মধ্যে একটা কথাই চলছিল, হয়তো উমিং আমার জন্য খাবার নিয়ে বসে থাকবে, তবে আমি সময় মতো তার কাছে যেতে পারবো না। অন্যদিকে উমিংকে উলিয়ান বলে,
ওই অ্যাসাসিন অনেক দক্ষ। আমি প্রথম আপনাকে আঘাত পেতে দেখলাম। আপনি বরং কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকুন। উমিং বলে, না, আমি বাড়ি যাব। তলোয়ারটা যখন আমার বুকে লাগে তখন আমার মনে হচ্ছিল শাওনিয়াং আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আমাকে বাড়ি ফিরতেই হবে। এরপর শাওনিয়াং খাবারের জায়গায় এসে দেখে উমিং এখনো ফিরে আসেনি। সে তাকে খুঁজতে যেতে চাইলে দেখতে পায় উমিং এসে গেছে। শাওনিয়াং দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। উমিং বলে, কি হয়েছে? তোমার নতুন কাস্টমার খারাপ ব্যবহার করেছে? শাওনিয়াং বলে, না, আমি শুধু ভাবছিলাম যদি এভাবেই সারা জীবন আমি তোমার জন্য খাবার নিয়ে বসে থাকতে পারি, আমার আর কিছুই চাই না। উমিং এর চোখ দিয়েও তখন পানি পড়ছিল। এরপর দেখা যায় উমিং আর শাওনিয়াং দুজনে ডান হাতে কাজ করতে গিয়ে ব্যথা পায়। উমিং জিজ্ঞেস করে যে কি হয়েছে। শাওনিয়াং বলে, একটানা কাজ করতে করতে হাতে ব্যথা ধরে গেছে। কিন্তু তোমার কি হয়েছে? সে বলে, আমিও একটানা ওষুধ বানাতে আর প্রেসক্রিপশন লিখতে লিখতে কাঁধ ব্যথা হয়ে গেছে। উমিং রক্তমাখা একটা কাপড় দেখিয়ে বলে, তুমি কি কোথাও আঘাত পেয়েছো? আমি কাল এটা পেলাম। শাওনিয়াং বলে, না, এটা বাওয়ারের। বাওয়ার কাপড় কাটার সময় হাত কেটে ফেলেছে। এরপর শাওনিয়াং যখন বাজারে যাচ্ছিল তখন ওই মহিলা তাকে বলে, শোনো, আমি শুনেছি জুয়ানসি সংস্থার লোকেরা বড় রাজকুমারকে প্রোটেকশন দিচ্ছে। তারাই মূলত গতকাল তোমার জন্য ফাঁদ তৈরি করেছিল। শাওনিয়াং বলতে থাকে, তাহলে তো তাদেরকে একটা শিক্ষা দিতে হয়। এরপর সে চলে যায়। অন্যদিকে উমিং ওই অস্ত্রগুলো দেখছিল আর বলছিল, এটাও একটা মেয়ে। গতবার ডিফেন্স ম্যাপ চুরি করেছে, সেটাও একটা মেয়ে। উলিয়াং বলে, আমরা এক কাজ করি, পুরো শহরে সকল মেয়েদেরকে চেক করি যে কার কাঁধে ব্যথা পেয়েছে। উমিং বলে, এটা কাজ করবে না। যে এত বড় ভয়ঙ্কর অস্ত্র চালাতে জানে, সে কোনো একটা উপায়ে তার আঘাত লুকিয়ে ফেলবে। তখনই ফ্যাং সেখানে আসে। সে বলে, আমি একটা বড় খবর পেয়েছি, বড় রাজকুমার চলে এসেছে। উমিং বলে, এত বড় খবর তুমি কোথায় পেলে? মানে সে টিটকারি করে বলছে, কারণ তারাই তো বড় রাজকুমারকে এখন প্রোটেকশন দিচ্ছে। ফ্যাং বলে, আমরা একটা কাজ করি, আমরা সকল অ্যাসাসিনের জন্য একটা ফাঁদের তৈরি করি। উমিং বলে, তোমার প্ল্যান ভালো, তবে তুমি জানো বাওয়ারের হাত কেটে গেছে। এটা শুনে ফ্যাং তাড়াতাড়ি বাওয়ারের কাছে যেতে থাকে। তখন শোনা যায় উমিং এর দোকানের ছোট ছেলেটা বলছে, একটা মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। বাইরে গেলে দেখা যায় মেয়েটা বলছে, আমাদের মাস্টার আপনার সঙ্গে দেখা করতে চায়। এরপর দেখা যায় তাদের মাস্টার আসলে বড় রাজকুমার। উমিং তাকে বলে, রাজকুমার, আপনি চিন্তা করবেন না, একটু পরে আমি আরো অনেক লোক পাঠাবো আপনার প্রোটেকশনের জন্য। এদিকে ফ্যাং বাওয়ারকে দেখতে এসেছে। তখন সে বুঝতে পারে বাওয়ারের হাতে কোনো আঘাত নেই। তবে বাওয়ার তাকে দেখে ফেলে। সে তাকে ডাক দিয়ে বলে, যখনই আপনি আমার সঙ্গে দেখা করতে আসেন এরকম লুকিয়ে লুকিয়ে কেন থাকেন? ফ্যাং বলে, আসলে আপনার আগে কোনো মেয়ে আমাকে ছুঁয়ে দেখেনি তো। বাওয়ার বলে, আমি কি আপনার ঘাড় একটু ছুঁয়ে দেখতে পারি? 10 বছর আগে আমাকে একটা ছেলে বাঁচিয়েছিল, তার ঘাড়ে একটা আঘাত ছিল। আমি দেখতে চাই আপনি সেই ছেলে কিনা। এরপর সে ফ্যাংয়ের ঘাড় ছুঁয়ে বলে, হ্যাঁ, আপনার ঘাড়ে একটা আঘাত রয়েছে। আমরা কি একসঙ্গে নাটক দেখতে যেতে পারি? ফ্যাং ভীষণ খুশি হয়ে যায়। এরপর শাওনিয়াং উমিং এর পোশাকের মাপ নিচ্ছিল আর বলছিল, আমি তো ভাবতেও পারছি না ওরা দুজন একসাথে নাটক দেখতে যাচ্ছে। মনে হয় বাওয়ার ফ্যাংকে পছন্দ করতে শুরু করেছে। উমিং তাকে কিছু বলতে চাইলে শাওনিয়াং তার হাত শক্ত করে চেপে ধরে আর বলে, আমার এখনো শেষ হয়নি। তখন তাদের দুজনেরই মনে পড়ে ঠিক এরকম ভাবে গতকাল তারা অন্য একজনকে ধরেছিল। শাওনিয়াং এর হাত থেকে লাঠিটা পড়ে যেতে থাকলে তারা দুজনেই লাঠিটা ধরে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে যায় যেভাবে গতকাল তারা তলোয়ার ধরেছিল। তারা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। উমিং কল্পনা করে শাওনিয়াং কাউকে মাছ কাটতে দেখলেও ভয় পেয়ে যায়, আর শাওনিয়াং কল্পনা করে উমিং কত শান্ত স্বভাবের ছেলে, তার মানে তারা হয়তো ভুল ভাবছে। এরপর উমিং দোকানে বসে এগুলোই ভাবছিল। একটু পর সে ফ্যাংকে একটা ওষুধ দিয়ে বলে, এটা বাওয়ারকে দিয়ে আসো, তার কাটা হাতের জায়গায় লাগালে দাগ পড়বে না। ফ্যাং বলে, ওর তো হাত কাটেনি, আমি কাল ওর সঙ্গে ভালোভাবে কথা বলেছি, ওর 2 হাতই ভালো আছে। এটা শুনে উমিং এর আরো সন্দেহ হয়ে যায়। সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। এরপর বাওয়ারের ঘরে যায় আর সেই রুমটা দেখতে পায় যেখানে বাওয়ার অস্ত্র তৈরি করে। তার তখন মনে পড়ে শাওনিয়াং তাকে বলেছিল, তুমি এখানকার সব ঘরে যেতে পারবে, তবে বাওয়ারের ঘরে যেতে পারবে না। তখন উমিং বলেছিল, একটা অবিবাহিত মেয়ের ঘরে গিয়ে আমি কি করব? তবে আজ সে বুঝতে পেরেছে শাওনিয়াং কেন তাকে এই কথা বলেছিল। তখন শাওনিয়াং তাকে ডাকে আর বলে যে কি হয়েছে। উমিং মনে মনে ভাবে, তাহলে কি ডিফেন্স ম্যাপ শাওনিয়াংই চুরি করেছে? এদিকে শাওনিয়াং ঘরে এসে জামা কাপড় ধোয়ার জন্য জামা কাপড় নিতে থাকলে তখন সে দেখতে পায় উমিং এর জামায় রক্ত লেগে আছে। সে মনে মনে ভাবে হয়তো সে বেশি ভাবছে। তবে পরে সে সেখানে একটা ছোট বক্স দেখতে পায়। বক্সটা খুললেই দেখা যায় এর মধ্যে তার অস্ত্রগুলোই রয়েছে। তখনই উমিং সেখানে আসে আর বলে এই অস্ত্রগুলো তার এক কাস্টমারের। এগুলো বলে সে চলে যায়।
এরপর উমিং একা বসেছিল। তখন ফ্যাং এসে বলে, মাস্টার বলুন তো কোন ল্যান্থারটা বাওয়ারের পছন্দ হবে। উমিং বলে, আচ্ছা যদি তুমি কোনোদিন জানতে পারো তুমি বাওয়ারকে যেমনটা ভাবো সে আসলে তেমন নয়, তখন তুমি কি করবে। সে বলে, আমি তারপরও তাকে ভালোবাসবো, কারণ আমি যেহেতু তাকে ভালোবেসেছি তাহলে তার সকল দোষ গুণ সবকিছুকেই আমাকে ভালোবাসতে হবে। এদিকে শাওনিয়াং ওই মহিলাকে ডাকে এবং তাকে একটা নতুন পোশাক দেয়। পরে তাকে বলে, যদি কখনো জানতে পারেন আপনার সবচেয়ে কাছের মানুষটাকে আপনি ভালো করে চেনেনই না, তখন আপনার কেমন লাগবে, আপনি কি করবেন। মহিলা বলে, আমার মনে হয় তুমি তোমার স্বামীর কথা বলছো। স্বামী স্ত্রীর ব্যাপারে কারো নাক গলানো ঠিক না, তবে তোমার তার সঙ্গে ভালোভাবে কথা বলা উচিত। হতে পারে তোমরা নিজেরাই এর মীমাংসা করতে পারবে। এদিকে উমিং আর তার দুই লোক কথা বলছিল কিভাবে তারা বড় রাজকুমারকে প্রোটেকশন দেবে। তখনই ফ্যাং খাটের নিচ থেকে বেরিয়ে আসে। সে বলে, বড় রাজকুমার আপনাদের সাথে আছে, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। উমিং বলে, তোমার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। ফ্যাং বলে, প্রত্যেকবার আপনি বলেন আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, তবে আমি জানি আপনি আসলে আমাকে এসব ঝামেলা থেকে দূরে রাখতে চান। তবে মাস্টার, আমি সত্যি আপনাদের সঙ্গে কাজ করতে চাই, দয়া করে আমার নামও আপনারা উ রেখে দিন। মানে তোমরা বুঝতেই পারছো, এদের সবার নামের শুরুতে যেহেতু উ আছে, মানে উ মিং, উ লিয়ান, উলি, তাই সেও তার নাম এখন উ ফ্যাং রাখতে চায়। উমিং বলে, আমি ভেবে দেখব। তবে এরপর দেখা যায় শাওনিয়াং সেখানে এসেছে। সে উমিংকে নিয়ে যেতে এসেছে। তারা হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটু পর তারা একটা দোকানের সামনে দাঁড়ায়। শাওনিয়াং একটা মাস্ক তার মুখে ধরে বলে, এটা তোমাকে অনেক মানিয়েছে। উমিং একটা হাত পাখা ধরে বলে, এটাতেও তোমাকে একদম পারফেক্ট লাগছে। তাদের দুজনের হাতেই ওই সময় চাকু ছিল। এরপর উমিং বড় রাজকুমারের সঙ্গে কথা বলছিল। একটু পরে তারা বাইরে শব্দ শুনতে পেয়ে বাইরে আসলে দেখা যায় শাওনিয়াং একটা বক্স নিয়ে ভেতরে যেতে চাইছে। সে বলছিল, আমার হাজবেন্ডকে আমি ভেতরে যেতে দেখেছি। এরপর সে উমিংকে বলে, আমি তোমাকে দেখে তোমার পিছু নিতে নিতে এখানে চলে এসেছি। সে বড় রাজকুমারকে বলে, আপনি বুঝি সেই লোক যার চিকিৎসা করতে আমার হাজবেন্ড প্রতিদিন এখানে আসে। আসলে আজ আমার জন্মদিন, আমি আমার হাজবেন্ডের জন্য একটা পোশাক নিয়ে এসেছি। আমি এটা ট্রাই করে তাকে দেখাতে চাই যেটা তার গায়ে ঠিকঠাক লাগে কিনা। সে যখনই বক্সটা খুলতে চায় উমিং এসে বক্সটা ধরে ফেলে। শাওনিয়াং বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটার মধ্যে শুধুই পোশাক রয়েছে। এরপর তারা ভেতরে আসে উমিংকে পোশাক ট্রাই করানোর জন্য। উমিং যখন পোশাক ট্রাই করছিল তখন শাওনিয়াং বলে, তোমার কাঁধের ব্যথা কি সেরে গেছে। সে বলে, হ্যাঁ সেরে গেছে। তোমারটা। শাওনিয়াং বলে, ব্যথা সেরে গেছে। উমিং বলে, তুমি বাড়িতে গিয়ে বসে থাকো, তুমি কোথাও যাবে না, বুঝতে পেরেছ। শাওনিয়াং বলে, তুমিও আমার সঙ্গে চলো, আমরা সকল টাকা পয়সা নিয়ে দূরে কোথাও চলে যাব। উমিং চুপ করে থাকলে শাওনিয়াং বলে, তুমি যখন পারবে না তাহলে আমাকে কেন জোর করছো। উমিং তার হাত ধরে বলে, তুমি বুঝতে পারছো তুমি কি করছো, এমন কাজ করো না যে আমি তোমার জীবনটা পর্যন্ত বাঁচাতে পারবো না। শাওনিয়াং বলে, বিয়ের পর এটা আমার প্রথম জন্মদিন, আমরা আগেই বলে রেখেছিলাম আমার জন্মদিনে আমরা একসঙ্গে নাটক দেখতে যাব। এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি আসবে কি আসবে না। তখনই বড় রাজকুমার দরজা খুলে তাদেরকে দেখে সরি বলে চলে যায়। শাওনিয়াংও সেখান থেকে চলে যায়। এরপর শাওনিয়াং ওয়াইন খাচ্ছিল আর বলছিল, আজ যদি ও রাজকুমারকে ছেড়ে আসে তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে আমি রাজকুমারকে মেরে ফেলবো। আর যদি ও না আসে তাহলে আমি বুঝবো ও আমাকে ভালোই বাসে না, ওর কাছে ওর দায়িত্বই বড়। এদিকে এরা দুজন দাবা খেলছিল। রাজকুমার বলে, আজ আপনার স্ত্রীর জন্মদিন, আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিন, আপনি কি তার কাছে যাবেন নাকি আমার সাথে বসে দাবা খেলবেন। উমিং গুটিটা রেখে দিয়ে বলে, আমি আপনার সেফটির জন্য অনেক লোক পাঠিয়ে দিচ্ছি, তবে আজকের জন্য আমাকে ক্ষমা করবেন। সে চলে যায়। রাজকুমার তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওনাদের দুজনের সম্পর্ক অনেক ভালো। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। এদিকে শাওনিয়াং বলছিল, তারপরও তুমি আসলে না। তখনই দেখা যায় উমিং এসেছে আর শাওনিয়াং এর দেয়া পোশাকটা পরেই এসেছে। শাওনিয়াং অনেক খুশি হয়ে যায়, তবে তখনই দেখা যায় উপরে কালো পোশাক পরে অনেকগুলো লোক এসে পড়েছে। শাওনিয়াং বলে, তার মানে তুমি এসেছো আমাকে মারতে। উমিং বোঝায় যে এদেরকে সে ডাকেনি, তবে শাওনিয়াং বিশ্বাস করে না। এমনকি তার গায়ে একটা তীরের আঘাত লাগে। এরপর সে উমিং এর দিকে চাকু ধরে বলে, তুমি আমাকে ফলো করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। পরে সে দৌড়ে যেতে থাকে। শাওনিয়াং বাড়িতে এসে রঞ্জুকে জিজ্ঞেস করে বাওয়ার কোথায়। সে বলে বাওয়ার ফ্যাংয়ের সঙ্গে নাটক দেখতে গেছে। শাওনিয়াং তার হাতে টাকা দিয়ে বলে, তুমিও যাও, আর সকালের আগে ফিরে এসো না। এই বলে সে তাকে বের করে দেয়। তখন উমিং সেখানে আসে। সে উমিংকে সবকিছু বললে উমিং তাকে টাকা দিয়ে বলে, তুমি এখানেই থাকো, কাউকে ভেতরে আসতে দেবে না, আর বাওয়ারেরা ফিরে আসলে তাদেরকে আবার অন্য কোথাও পাঠিয়ে দিও।
পরে উমিং ভেতরে এসে দেখে শাওনিয়াং ড্রিঙ্ক করছে। সে বলে, আমার কথা পুরোটা শোনো। শাওনিয়াং বলে, তুমি কেন এসেছো? আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। সে বলে, যদি মেরেও ফেলো তবুও আমাকে সত্যিটা বলতেই হবে। এরপরেই শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর ফাইট। দুজনেই যেহেতু অনেক বেশি স্কিল ছিল, তাই তাদের ফাইটটাও অনেক জমজমাট ছিল। অন্যদিকে ওই মহিলা এসে রঞ্জুকে জিজ্ঞেস করে, বাইরে কেন দাঁড়িয়ে আছো? তখন সে বলে, মনে হচ্ছে আমাদের মাস্টার আর ম্যাডামের মধ্যে ঝগড়া হচ্ছে। মহিলা বলে, এটা কোনো ব্যাপার না, স্বামী স্ত্রীর ঝগড়া হয়ই। এখানে এরা ঝগড়া করতে করতে সবকিছু ভেঙে চুরে ফেলছিল। পরে উমিং শাওনিয়াংকে জোর করে ধরে ফেললে শাওনিয়াং বলে, তুমি কেন এসেছো? সে বলে, কারণ বিয়ের পর এটাই তোমার প্রথম জন্মদিন, আমি তোমার সঙ্গে সময় কাটাতে এসেছি। শাওনিয়াং কান্না করে বলে, আজকের তীরের মতো আঘাত আমি আর কোনোদিন পাইনি। উমিং তখন চাকুটা ছুড়ে দিয়ে তাকে কিস করতে শুরু করে। এরপর সে তাকে কোলে করে তাদের ঘরে নিয়ে আসে। শাওনিয়াং বলে, তুমি আমার দরজা ভেঙো না, দরজা কিন্তু অনেক দামি। সে বলে, আমি কাল নতুন একটা কিনে দেব। এরপর এরা এক হয়ে যায়। একটু পর তারা তাদের কাছে থাকা সকল অস্ত্র নিচে ফেলে দেয়। পরে দেখা যায় বাওয়ার আর ফ্যাং ফিরে এসেছে। তারা সবাই ভেতরে এসে দেখতে পায় বাড়ির অবস্থা খুবই খারাপ। এরা দুজন ঠিক আছে কিনা দেখার জন্য তারা ঘরে আসে। বাওয়ার শাওনিয়াংকে ডেকে বলতে থাকে, আপু তুমি ঠিক আছো তো? শাওনিয়াং বলে, আমি ভালো আছি, তুমি এখন চলে যাও। ফ্যাং বলে, আমার মাস্টারের কি অবস্থা? উমিং বলে, আমার কি হবে, তোমরা চলে যাও। সেই মহিলা তখন বলতে থাকে, আরে বাচ্চারা এগুলো দেখে না। সে তাদের সবাইকে নিয়ে চলে যায়। এরপর এরা দুজন নিচে বসেছিল। শাওনিয়াং দুটো ড্রিঙ্ক নিয়ে আসে। এরপর বলে, জানো তোমার মন মতো হওয়ার জন্য আমি কত ভদ্র হওয়ার নাটক করেছি। উমিং হেসে বলে, ভদ্র চাইতে তোমার এই ক্যারেক্টারটাই আমার বেশি পছন্দ। এরপরে তারা দুজন গল্প করছিল, এতদিন তারা লুকিয়ে লুকিয়ে কি কি করেছে। শাওনিয়াং এরপর আসল ডিফেন্স ম্যাপটা এনে তাকে দেখায়। যখন উমিং সেটা নিতে চায় তখন সে দিতে চায় না। এতে তারা আবার কাছাকাছি চলে আসে। উমিং সেটা ফেলে দিয়ে তার হাত ধরে, তারপরে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেদেরকে ঢেকে ফেলে। পরদিন সকালে এরা পুরো বাড়ি পরিষ্কার করছিল। রঞ্জু বলতে থাকে, এগুলো কোন ধরনের ঝগড়া, আমি জীবনেও দেখিনি। ফ্যাং সেখানে এসে চাকু দেখে বলে, এই চাকুটা কার? বাওয়ার মনে মনে বলে, তাহলে কি আপুর আসল পরিচয় দুলাভাই জেনে গেছে? এর মধ্যেই দেখা যায় এরা দুজন বাইরে এসেছে। শাওনিয়াং বলে, আমরা দুজন সামনে আছি, তোমরা পুরো বাড়ি পরিষ্কার করে ফেলো। উমিং ফ্যাংকে বলে, আমার ঘরে ডিফেন্স ম্যাপ আছে, সেটা নিয়ে তুমি অফিসে চলে যেও। এতে বাওয়ার স্পষ্ট বুঝে যায় যে তারা একজন আরেকজনের পরিচয় হয়তো বলে দিয়েছে। তাই সে ফ্যাংকে বলে, আমার একটা সিক্রেট আছে, একটু পর আমার ঘরে চলে এসো। অন্যদিকে এরা দুজন বাজারে এসেছে আর তারা বলতে থাকে, এখন থেকে তারা নিজেদেরকে কিছুই লুকাবে না, সবকিছু বলবে আর একসাথে মিলে কাজ করবে। উমিং খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। একটু পর ফ্যাং বাওয়ারের ঘরে যায়। বাওয়ার তাকে চা দেয়। ফ্যাং বলে, সত্যি কথা বলতে আমারও তোমাকে কিছু বলার আছে। তুমি বলেছিলে তোমাকে যে বাঁচিয়েছিল সে 10 বছর আগেই ঘাড়ে আঘাত পেয়েছিল, তবে আমার ঘাড়ের আঘাতটা আমি 2 বছর আগে পেয়েছি। তাই তুমি যাকে খুঁজছো সে আমি নই। বাওয়ার বলে, আমি জানি সেটা, আমি তোমার আঘাত দেখেই বুঝেছি, তবে আমি এই জন্য তোমার সঙ্গে ঘুরতে যাইনি। আমি তোমার সঙ্গে ঘুরতে গিয়েছি কারণ আমি জানি তুমি মানুষকে টাকা দিয়ে আমার রাস্তা ক্লিয়ার করে দিয়েছিলে। তুমিই ছিলে যে কিনা আমার বাস্কেটে আরো ফুল দিয়েছিলে। তুমি তুষারের সময় আমার মাথায় ছাতা ধরেছিলে। আমি কখনোই অন্য কাউকে মনে করে তোমাকে পছন্দ করিনি, আমি তোমার জন্যই তোমাকে পছন্দ করেছি। তবে এখন আমি তোমাকে যে সিক্রেট বলতে যাচ্ছি সেটা জানার পর যদি তুমি আমার সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলতে চাও সেটা তুমি করতে পারো। ফ্যাং বলে, তোমার মতো একটা মেয়ের আবার কি সিক্রেট থাকতে পারে? বাওয়ার এরপর তাকে সিক্রেট রুমে নিয়ে যায়। এই সিক্রেট দেখে ফ্যাং অবাক হয়ে বলে, এটা তো আসলেই অনেক বড় সিক্রেট। এরপর এরা দুজন বাড়িতে ফিরে আসলে রঞ্জু বলে, ফ্যাং সেই কখন বাওয়ারের ঘরে গেছে, তবে এখনো আসেনি। তখনই তারা শুনতে পায় ফ্যাং চিৎকার করে বলছে, বাওয়ার এমনটা করো না। তারা দৌড়ে সেখানে গিয়ে দেখতে পায় এরা দুজন একটা বড় তলোয়ার দেখছে। ফ্যাং বলে, মাস্টার দেখেছেন, এত সুন্দর তলোয়ারটা বাওয়ার বানিয়েছে, ও তো অনেক ট্যালেন্টেড। শাওনিয়াং বলে, তাহলে তুমি চিৎকার দিয়ে উঠলে কেন? বাওয়ার বলে, আসলে ফ্যাং বলছিল আমি যেন তলোয়ারে হাত না দিই, এতে আমার হাত কেটে যেতে পারে। এরপরে তারা সবাই একসাথে বসে আর সবাইকে সব সত্যিটা বলে দেয়। বাওয়ার বলতে থাকে, আপু তুমি যদি এই কাজ ছেড়ে দাও তোমার মাস্টার কি তোমাকে ছেড়ে দেবে? উমিং বলে, তোমার মাস্টার আসলে কে? শাওনিয়াং বলে, আমি কখনো তার চেহারা দেখিনি, আমি জানি না সে কে। এরপর তারা ড্রিঙ্ক করতে শুরু করলে ড্রিঙ্কের বোতল দেখে ফ্যাং বলে, এই ড্রিঙ্কটা তো আপনাকে ডিউক দিয়েছিল তাই না? শাওনিয়াং বলে, এরকম একটা বোতল আমার কাছেও আছে। এরপর সে ঘরে গিয়ে সেটা খুঁজে বের করে। দেখা যায় ঘ্রাণটাও একই রকম।
তবে একই রকম বোতল, একই রকম ওয়াইন, তাহলে কি মানুষ দুটো একই? পরদিন উমিং শাওনিয়াংকে বড় রাজকুমারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। শাওনিয়াং বলে, রাজকুমার, আপনাকে যে মারতে এসেছিল সে আমি। এরপর সে চাকু বের করে বলে, এটা আমার শেষ অস্ত্র, এটাও আমি আপনাকে দিয়ে গেলাম, অর্থাৎ আমি আর কখনোই আপনাকে মারতে চাইব না। উমিং রাজকুমারের কাছে ক্ষমা চেয়ে বলছিল, আমার স্ত্রী অবুঝ, দয়া করে তাকে ক্ষমা করে দিন, বিনিময়ে আপনি আমাকে শাস্তি দিন। তবে রাজকুমার বলে, আমি কাউকেই শাস্তি দিতে চাই না, আমি শুধু চাই আপনি নিজে আমাকে রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে আসবেন। এরপর দুজন চলে আসে শাওনিয়াং এর মাস্টারের সঙ্গে কথা বলতে। দেখা যায় এটা সত্যি ডিউক। উমিং বলে, ডিউক সাহেব, আপনি কেন আমাকে রাজকুমারকে প্রোটেকশন দিতে বলেছেন, আবার অন্যদিকে শাওনিয়াংকে তাকে মারতে পাঠিয়েছেন? তখন রাজকুমার এসে বলে, কারণ আমি দেখতে চেয়েছি যে আমাকে প্রোটেকশন দিতে চাইছে সে সত্যিই আমাকে প্রোটেক্ট করতে পারবে কিনা, এবং এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। পরে রাজকুমার আর ডিউক চলে যায়। এরপর এরা সবাই কথা বলছিল। তারা বলছিল সারা রাজ্যে এই কথা ছড়িয়ে পড়েছে যে বড় রাজকুমার এইবার প্রাসাদে ফিরে যাবে, এবং তার মূল টার্গেট হলো দ্বিতীয় রাজকুমার, অর্থাৎ যুবরাজ, যার বয়স 5 বছর, তাকে শেষ করে সিংহাসন হাতিয়ে নেয়া। এরপর উমিং বড় রাজকুমারের সঙ্গে দেখা করতে গেলে সে বলে, আমি তো আপনাকে বলেছি আমি কিছু চাই না, আমি শুধু চাই আপনি নিজে আমাকে রাজপ্রাসাদে দিয়ে আসবেন। উমিং বলে, আপনি 10 বছর ধরে রাজপ্রাসাদ থেকে বাইরে আছেন, আপনার কি কখনো অনুশোচনা হয়েছে? সে বলে, সত্যি কথা বলতে হ্যাঁ, আমার অনুশোচনা হয়েছে। ওই সময় আমি কেন বাবার কথা শুনে প্রাসাদ ছেড়ে বাইরে এসে থাকতে শুরু করি। আমি ভেবেছিলাম আমি বাবার কথা মতো থাকলে সে আমাকে সিংহাসন দেবে, তবে এখন সে সিংহাসন আমাকে না দিয়ে 5 বছরের একটা বাচ্চার হাতে তুলে দিতে চাইছে। কমান্ডার, আমি চাই আপনি আমাকে রাজপ্রাসাদে দিয়ে আসবেন এবং সিংহাসন পেতে আমাকে সাহায্য করবেন। এখানে সিন কাট হয়ে যায়। উমিং বাড়িতে একটা বক্স নিয়ে আসে যেখানে টাকা পয়সা আর অলংকার ছিল। সে বলে, এগুলো আমার জমানো টাকা, আগামীকাল আমি বড় রাজকুমারকে প্রাসাদে রাখতে যাব, তোমরা ভালো করে থেকো, যা যা কেনাকাটা করতে হয় কিনে ফেলো। তবে শাওনিয়াং এর এই কথাটা একটু ভয় লাগে। সে উমিংকে অস্ত্র দিয়ে বলে, তুমি নিজের সেফটি বজায় রাখবে। উমিং বলে, তুমি কেন ভয় পাচ্ছ? আমি শুধুমাত্র বড় রাজকুমারকে প্রাসাদে দিয়ে আসতে যাচ্ছি। আমি ওনাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আমি সিংহাসন পেতে আপনাকে সাহায্য করতে পারবো না। শাওনিয়াং বলে, বিয়ের পর থেকে আমি তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করেছি, তুমি মনে রাখবে সামনের দিনগুলোতেও আমি এভাবেই থাকবো, তাই তোমাকে অবশ্যই ভালোভাবে ফিরে আসতে হবে। উমিং তাকে আশ্বাস দেয়। এরপর দেখা যায় উমিং বড় রাজকুমারকে প্রাসাদে দিয়ে চলে যাচ্ছিল। তখন বড় রাজকুমারের সাথের মেয়েটা বলে, একটু আগেই মহারাজ মারা গেছে, এখনই রাজ্যের ক্ষমতা যুবরাজকে দেওয়া হবে। বড় রাজকুমার ইশারা দিলেই দেখা যায় অনেক সৈন্যরা এসে উমিংকে ঘেরাও করে ফেলে। অন্যদিকে শাওনিয়াং উমিংকে বাঁচাতে এসেছিল, তবে তাকেও অনেক লোকেরা ঘেরাও করে ফেলে। আসলে বড় রাজকুমার চাইছে এখন যুবরাজকে মেরে তার নাম দেবে উমিং এর উপরে। তখন ফ্যাং এসে উমিংকে সেখান থেকে নিয়ে যায়। তবে ওই সময় ওই মেয়েটা একটা তীর ছুঁড়ে মারে যেটা ফ্যাংয়ের বুকে লাগে। একটু পর তারা দূরে এসে ফ্যাং মাটিতে লুটিয়ে পড়ে। সে বলতে থাকে, আজ সত্যিই আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি, তাই না? এরপর সে লোহার একটা জিনিস বের করে বলে, এটা দয়া করে বাবাকে দিয়ে দেবেন, যেহেতু ও চোখে দেখে না, তাই আমি লোহা দিয়ে এটা তৈরি করেছি যাতে ও হাতে ধরে ধরে অক্ষর শিখতে পারে। এরপর যখন সে উঠে দাঁড়ায় তখন সে বলে, আরে আমার তো আগের মতো ব্যথা লাগছে না। তখন সে দেখতে পায় ওই লোহার জিনিসটার মধ্যে একটা ছিদ্র হয়ে আছে, অর্থাৎ তীর ওইটার গায়ে লেগেছে, তাই ফ্যাং অত বেশি আঘাত পায়নি। উমিং বলে, তাহলে তোমার মুখের রক্ত? সে বলে, আসলে আমার জিহ্বায় কামড় লেগেছে। উমিং এর তো তখন রাগ উঠে যায়। ফ্যাং বলে, ম্যাডাম আপনাকে বাঁচাতে এসেছিল, সে কোথায়? এই কথা শুনে উমিং তখনই শাওনিয়াংকে বাঁচাতে চলে যায়। সে বনের মধ্যে এসে সেখানে পড়ে থাকা সকলকে জিজ্ঞেস করছিল, তোমাদেরকে কি কোনো মেয়ে মেরেছে? সেই মেয়েটা কোথায়? তখন দেখা যায় একজন লোক তার দিকে তীর তাক করেছিল। এখানে সিন কাট হয়ে যায়। এরপর দেখা যায় শাওনিয়াং উমিংকে এখনো খুঁজে পায়নি। সে বলছিল, আমি হার মানব না, আমি ওকে খুঁজে বের করবই। এরপর অনেক দিন কেটে যায়। একদিন রাতে শাওনিয়াং আগের মতোই একটা মাস্ক কিনে মাথায় লাগিয়ে রাখে। পরে যখন সে তীর চালাতে যায় তখন পেছন থেকে উমিং এসে তাকে ধরে ফেলে। তীরটা একদম পয়েন্ট মতো লাগে। এরপর তারা দুজন দুজনের মুখোশ খুলে ফেলে। উমিং বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর অনেক দিন পরে সিন দেখানো হয়। শাওনিয়াং কাপড় ধুয়ে আনছিল আর উমিং লাকড়ি নিয়ে আসছিল, আর তারা কথা বলছিল যে আজ তারা কি কি রান্না করবে। বাড়িতে আসলে উমিং বলে, চলো আজ শহরের বাজার থেকে বাজার করে আনি। এরপর তারা চলে যায়। এদিকে বাওয়ার সেই কাপড়গুলো নেড়ে দেয়। ফ্যাং দেখতে পায় বাওয়ার মাছ ভাজা করেছে।
ফ্যাং সেটা খেলে বাওয়ার বলে কেমন হয়েছে। ফ্যাং মুখে বলে খুব ভালো হয়েছে, তবে মনে মনে বলছিল তোমার সব ভালো হলেও রান্না একদমই ভালো না। অন্যদিকে এরা বাজারে খুব খুশি ছিল। হঠাৎ করে তারা শুনতে পায় এক মহিলা চিৎকার করে বলছে, ওই ছেলেটা চোর, ওকে ধরো। শাওনিয়াং বলে, আমরা প্রমিস করেছি আমরা এখন থেকে শুধু নিজেদের কাজ করব। উমিং বলে, হ্যাঁ, আমরা আর এসব কাজ করব না। শাওনিয়াং বলে, এটাই শেষ, আর করব না। উমিং বলে, তাহলে আর দাঁড়িয়ে আছি কেন? তারা দুজনেই এরপর ওই চোরের পেছনে দৌড় দেয়। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।